আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারেরই কাজকর্ম করি তা কিন্তু নয়। সমানভাবে বাইরেরও সমস্ত কাজকর্ম একার হাতেই গুছিয়ে করতেও পারি। তো গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে না পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকদিন রান্নার কাজের জন্য আমাদের কিন্তু আদা লাগেই। আর আদার খোসাটা এতটাই নরম হয় যে কারণে আমরা যদি ছুরি বা বটি দিয়ে খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে খোসা তো ছাড়ানো সহজ হয়, সাথে সাথে খোসার সাথে অনেকটা আদা কিন্তু ওয়েস্টেজ হয়। আরো একটা কথা বলে রাখি বন্ধুরা, খোসা ছাড়াতে গেলে অনেক সময় কিন্তু এইভাবে আমাদের বটি বা ছুরিতে হাতও কেটে যেতে পারে। তাহলে কিভাবে আমরা আদার খোসা ছাড়াবো? যে এইভাবে আদার খোসা ছাড়ালে পরে আদা তো ওয়েস্টেজ হবেই না, সাথে করে সময়ও কম লাগবে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কেজি কেজি আদা আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চা ছাঁকনি। চা ছাঁকনির যে নেটটা হয়, সেই নেট দিয়ে কিন্তু খুব সহজে আমরা আদার খোসা ছাড়িয়ে নিতে পারবো। তো দেখো এখানে কিন্তু এই ছাঁকনিটাকে উবুড় করে নিয়ে ভালো করে আদার গাটা ১ম এ আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর তারপর এইভাবে হালকা করে এভাবে রাব করব ছাঁকনির উপর। যেহেতু ছাঁকনিটা একটু লোহার আর একটু ধার আছে, এইভাবে যদি ছাঁকনির সাহায্যে তোমরা আদার খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে পারো, খোসা তো উঠে যাবেই, সাথে করে এই আদাটা একটু ভিজিয়ে নেওয়ার কারণে খুব সহজে কিন্তু খোসা উঠে যাবে। আর একেবারে কিন্তু আদা ওয়েস্টেজ হবে না। দেখো বন্ধুরা, যে গুঁড়োগুলো পড়ছে সেগুলো কিন্তু শুধুমাত্র খোসার গুঁড়ো। আর এইভাবে যদি আদা ছাড়িয়ে নেওয়া যায়, আদা অনেক সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে কিন্তু কেজি কেজি আদা আমরা ছাড়িয়ে নিতে পারবো। এবার দেখো তো বন্ধুরা, যে আদাটা ছাড়ালাম সেই আদাটা কত সহজে ছাড়ানো হয়ে গেল। আদা কিন্তু একেবারেই ওয়েস্টেজ হয়নি খোসার সাথে। তো এইভাবে যদি একটু একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজকর্মগুলোকে করে নিতে পারি, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। ডিম কম বেশি আমরা প্রত্যেকেই খাই। বাচ্চাদের একটু প্রোটিন শক্তি বাড়ানোর জন্য মাঝে মধ্যে মুরগির ডিমও দিয়ে থাকি। কিন্তু যে ডিমই খাই, সেই ডিম আমরা কতটা খাঁটি খাচ্ছি সেটা আমরা যাচাই করে নিতে পারবো কিনা, সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন বাজারে ছেয়ে গেছে প্লাস্টিকের ডিম, সাথে সমস্ত কিছুই ভেজাল। তো সেই ডিমটা প্লাস্টিকের কিনা, কিংবা সেই ডিমের মধ্যে কোনো রকম ভেজাল মেশানো আছে কিনা, আর সবথেকে বড় কথা ডিমটা আদৌ ভালো কিনা সেটা কিন্তু পরীক্ষা করে নিতে পারবো এইভাবে। তার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে নেবে। আর ফোন যদি হাতের কাছে না থাকে, টর্চ যদি থাকে, সেক্ষেত্রে টর্চের আলোটা জ্বালিয়ে নেবে। ঘর একেবারে সম্পূর্ণ অন্ধকার করে নেবে। এবার দেখো আমি কিন্তু সম্পূর্ণ ঘরটা অন্ধকার করে নিলাম। এবার এই ফ্ল্যাশের লাইটের মধ্যে ডিমটাকে রাখতে হবে। ডিম রাখার পর যদি ডিমের রংটা ধীরে ধীরে এরকম অরেঞ্জ কালার হয়ে যায় আলোর ওপর ফেললে, তাহলে বুঝে নিতে হবে এই ডিমটা একেবারে ভালো। কেননা যদি ভেতরটা ভালো থাকে তাহলে এরকম অরেঞ্জ কালার হয়ে যাবে ডিম। আর সবথেকে বড় কথা, যদি ভালো না থাকে তাহলে কিন্তু এরকম সাদাই দেখাবে। ভালো থাকলে কিন্তু এরকম অরেঞ্জ দেখাবে। অনেক সময় প্লাস্টিকের ডিম হলেও কিন্তু ভেতরটা সাদাই দেখাবে আলোর মধ্যে ফেললে। তো এই ছোট্ট টিপসটার মাধ্যমে কিন্তু আমরা আগেই জেনে নিতে পারবো যে ডিমটা ভালো আছে কিনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে। দেখে নাও পরের টিপস। আলু কিন্তু প্রত্যেকটা রান্নাতেই আমরা দিয়ে থাকি। কিন্তু আলু কাটার সময় এই সমস্যাটা কি তোমাদের সাথেও হয়? যে আলুর গায়ে ময়লা একটা হলদে হলদে রঙের গুঁড়ো গুঁড়ো থাকে, সেই গুঁড়োটা হাতের মধ্যে এভাবে লেগে গেলে মানে হাতের তালুটা কিরকম একটা কালচে হয়ে যায়। আবার আলুর যে কষ, সেই কষের যে দাগ, তাতেও কিন্তু আমাদের হাতের তালুটা কালো হয়ে যায়। তো কিভাবে আলু আমরা কাটবো, যার জন্য এই আলুর যে একটা কষের দাগ বা খোসার উপর যে একটা হলদে রঙের দাগ আছে, সেটা একেবারেই হাতে লেগে যাবে না। তার জন্য যদি তোমাদের কাছে প্লাস্টিকের গ্লাভস থাকে, তাহলে গ্লাভসটা পরে নিয়ে সবজি কাটতে পারো। সেক্ষেত্রে কোনো রকম সবজিরই দাগ থাকবে না হাতের তালুতে। দেখতে বাজে লাগে, দাগ উঠতে চায় না। আবার অনেকে কি আছে, অ্যালার্জি আছে, তাই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে কোনো রকম ভাবে গ্লাভস এভেলেবেল না থাকে, কেননা সবার কাছে তো সবসময়ের জন্য গ্লাভস এভেলেবেল থাকে না, তখন তোমরা এরকম ভাবে একটা পলিথিন হাতের মধ্যে পেঁচিয়ে নেবে। চাইলে দু হাতের মধ্যেই পেঁচিয়ে নিতে পারো। তো আমি এখানে বাঁ হাতের মধ্যে পেঁচিয়েছি, কেননা বাঁ হাতের তালুর মধ্যেই কিন্তু আলুটাকে রেখে আমাকে কাটতে হবে, ছুলতে হবে। তাই এইভাবে একটা হাতের মধ্যে যদি তোমরা পলিথিন পেঁচিয়ে নিয়ে তারপর এই পলিথিনের উপর হাতটাকে রেখে, আলুটাকে রেখে তারপর তোমরা কাটতে বা ছুলতে পারো, সেক্ষেত্রে দেখবে আলুর যে কষের দাগ সেটা কিন্তু পলিথিনের ওপরই পড়বে, হাতে কোনো রকম ভাবে দাগ লাগবে না। যেই কারণে হাতে অনেক সময় অ্যালার্জেটিক প্রবলেম থাকলে সেটাও হবে না, কষের দাগ হয়ে কালো হয়ে যাবে না। টিপসটা ভালো লাগলে পাশে থাকবে, দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা এই ধরনের ইনার গার্মেন্টস পরে থাকি। এবার এই ইনার গার্মেন্টস গুলো আরেকটা সমস্যা হয়, এই ব্রা গুলোতে না যে হুকটা লাগানো থাকে বা পার্ট বাই পার্ট যে ছোট ছোট
বক্সগুলো বা মেটালগুলো লাগানো থাকে দীর্ঘদিন ব্যবহার করতে, করতে এগুলো ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো এমার্জেন্সি পারপাস রাস্তাঘাটে থাকাকালীন কিন্তু এই ধরনের যদি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়, তাহলে কিন্তু অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হবে ব্রা যদি ছিঁড়ে যায় বা এই হুকগুলো যদি একটাও খুলে যায়। এখানে আমার ৩ টে হুকের ব্রা নিয়েছি, তাই অনেকের আছে একটাই সিঙ্গেল মাত্র এরকম বকলেস থাকে যার মধ্যে কিনা এই পিঠের কাছে হুকটাকে লাগাতে হয়। তো যদি এরকম সমস্যা হয়েই থাকে রাস্তাঘাটের মধ্যে ছিঁড়ে গেল, তাহলে কি করবে? সবসময়ের জন্য ব্রায়ের মধ্যে একটা সেফটি পিন আটকে রাখবে। তো এই সেফটি পিনটা কিন্তু আমাদের এমার্জেন্সি পারপাস কাজটাকে চালিয়ে দেবে। সেফটি পিনটাকে ব্রায়ের পিঠের একদিকে লাগিয়ে রেখে তার মধ্যে যদি হুকটাকে এভাবে অ্যাটাচ করে দাও, তাহলে দেখবে এই হুকের ঘরগুলো ছিঁড়ে গেলে পরেও আমাদের রাস্তাঘাটে কিন্তু অপস্তুতের মধ্যে পড়তে হবে না। কেননা একটা মহিলাই জানে এই ধরনের সিচুয়েশনে তাকে কতটা ফেস করতে হয় কষ্ট। তো আশা করছি এরকম ছোট, ছোট টিপস গুলো আমাদের প্রত্যেক মহিলার জীবনেই কিন্তু কাজে দেবে। ভালো লাগলে সব মহিলাদের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে। দেখে নাও পরের টিপস। এই প্রচন্ড গরমে রাস্তায় থাকাকালীন আমরা ডাব কিনে খাচ্ছি কিংবা বাড়ির ছোট বাচ্চাগুলোকে ডাব কিনে এনে খাওয়াচ্ছি। ডাব কেনার আগে অবশ্যই সচেতন থাকবে। আর ডাব কেনার আগে এই ছোট, ছোট জিনিসগুলো যদি মাথায় রেখে দাও, তাহলে ডাব কেনার পর কখনোই ঠকবে না। অনেক সময় দেখা যায় ডাব কিনে আনার পর জল একেবারেই থাকে না। খুব সামান্য জল থাকে। তাই জন্যই বেশ কতগুলো ছোট, ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। ডাব কেনার আগে অবশ্যই এগুলো দেখে নিলে পরে আর জীবনেও ঠকবে না। ডাবে থাকবে ভরপুর জল। তার জন্য সবার ১ম এ যেটা দরকার ডাবের রং। ডাবের রং দেখে কিনতে হবে সবুজ বা সবুজাভ। এই ধরনের ডাবগুলোয় ডাবে জল থাকে ভরপুর। ধূসর বা বাদামি রঙের ডাবগুলোয় তুলনামূলক জল থাকে অনেক কম। এছাড়াও ডাবের আকার দেখে কিনতে হবে। ডাব কিনতে হবে মাঝারি আকৃতির। এছাড়াও সিলিন্ডার বা লম্বাটে ধরনের ডাবগুলোয় অনেক বেশি জল থাকে। ডাবের বাইরের দিকের গাটা থাকবে চকচকে ও মসৃণ। তবে গিয়ে ডাবে জল বেশি হবে আর ডাবটা থাকবে টাটকা। অন্যদিকে রুক্ষ শুষ্ক ডাব হবে পাকা কিংবা ঝুনো। এছাড়াও ডাব কেনার সময় এইভাবে কানের কাছে নিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পর যদি শব্দ কম হয়, তাহলে বুঝে নিতে হবে জল অনেক বেশি রয়েছে, তাই শব্দটা কম হচ্ছে। এছাড়াও ওজন বুঝে কিনতে হবে। হালকা ডাবে কিন্তু কম জল থাকতে পারে। এইভাবে ডাব কেনার সময় বেশ কতগুলো দিক লক্ষ্য রাখলেই ডাব কেনার সময় আমরা আর ঠকবো না বা ডাবের জল নিয়ে আর আমাদের একটুও বেশি ভাবতে হবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। দই কম বেশি আমরা প্রত্যেকেই গরমকালে খাই, কিন্তু এই ধরনের প্যাকেটের দই বা ধরো মিষ্টির দোকান থেকে যে দই আনা হয়, সেই দই ২-১ দিন রাখার পর যদি ঘরে থেকে এক্সপায়ারি ডেট হয়ে যায়, তাহলে সেই দই তো আর খাওয়ার উপযুক্ত থাকে না। তখন ফেলে দিতেও মায়া লাগে, কিন্তু অন্যান্য অনেক কাজে লাগিয়ে নিতে পারবো এই ধরনের এক্সপায়ারি ডেট দই। তো এখানে যদিও আমার দইটা এক্সপায়ারি ডেট হয়নি, তাহলেও কিন্তু এইভাবেই আমি কাজে লাগাই। যার জন্য ১ম এ আলাদা একটা পাত্রের মধ্যে আমি ২ চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা চিনি। ২ চামচ টক দইয়ের জন্য ১ চামচ পরিমাণ চিনি দিয়ে আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ গোলাপ জল। এই ৩ টে জিনিসকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো বা ফেটিয়ে নেবো। মোটামুটি 50% পর্যন্ত মিশিয়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা 50% মেল্ট হচ্ছে। এবার বেশ খানিকটা সময় মেল্ট করে নেওয়ার পর এটাকে কোথায় কিভাবে এপ্লাই করব। রোদ থেকে ঘুরে আসার পর আমাদের স্কিনটা এত বেশি জ্বালা করে রোদের গরমে, কিংবা হয়তো কালো ট্যান পড়ে যায়, সেই সময় কিন্তু আমরা বাজার চলতি নানান রকম ক্রিম বা নানান রকম জিনিস ব্যবহার করি আমাদের স্কিনটাকে গ্লো রাখার জন্য বা আমাদের সান ট্যানটাকে রিমুভ করার জন্য বা যে জ্বালাটা করছে সেটাকে রিমুভ করার জন্য। তো এত কিছুর দরকার নেই বন্ধুরা, ঘরে থাকা সামান্য এই ৩ টে জিনিসকে মিশিয়ে নিয়ে যদি তোমরা এইভাবে স্কিনের ওপর এপ্লাই করে হালকা করে রাব করে দিতে পারো, তাহলে কিন্তু আমাদের অনেকটাই রিলিফ হবে। এখানে যে চিনিটা রয়েছে সেই চিনিটা কিন্তু আমাদের স্কিন স্ক্রাবিং এর কাজ করবে। স্কিনের মধ্যে যে ময়লাটা ছিল সেটা তুলে দেবে। গোলাপ জল আমাদের স্কিনটাকে গ্লো করবে। আর টক দই কিন্তু যে জ্বালাটা করছিল স্কিনে সেটাকে রোধ করবে। বেশ কিছুক্ষণ রাব করে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও। দেখবে যে সানবার্নটা পড়েছিল সেটা চলে যাবে। এটা যেকোনো জায়গার স্কিনে এপ্লাই করতে পারো। দারুণভাবে কাজে দেবে। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। তো চলো দেখে নাও পরের টিপস। ডিপ ফ্রিজে কখনো কি আমরা ইট রেখেছি? এবার থেকে ফ্রিজ খারাপ হলে আগে একটা মাত্র ইটের টুকরো দিয়ে পরীক্ষা করে নাও যে ফ্রিজটা ভালো আছে কিনা। তো তোমরা হয়তো শুনলে অবাক হচ্ছ, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ফ্রিজের মধ্যে ইট কেন রাখবো কিংবা ইটের টুকরো রেখে আমরা কি করে বুঝতে পারবো ফ্রিজ ভালো আছে না খারাপ আছে। গরমকালে ২৪ ঘন্টাই কিন্তু ফ্রিজ চলে, আর এই ফ্রিজ চলার কারণে অনেক অনেক সময় দেখা যায়
টানা ফ্রিজ চলার কারণে ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। এরকম সমস্যা হয় বিশেষ করে পুরনো ফ্রিজের মধ্যে। আর ফ্রিজের মধ্যে আমরা কিন্তু অনেক সময় দুধ, ডিম, মাছ, মাংস, রান্না করা খাবারও সংরক্ষণ করে থাকি। আবার ধরো যারা বাইরে কাজকর্ম করছে, প্রত্যেকদিন রান্না করার সময় পাচ্ছে না, তারা আরো বেশি রান্না করা খাবার মানে করে রেখে দেয় একবারে, যাতে প্রত্যেকদিন রান্নাটা না করতে হয় টাইমের অভাবে। তো এইরকমভাবে খাবার রাখতে অনেক সময় দেখা যায় যে রান্না করা খাবারগুলো রয়েছে বা কাঁচা খাবারগুলো রয়েছে সেগুলো হয়তো ভালো থাকছে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন আমরা সবার আগে যেটা মনে করি সেটা হচ্ছে ফ্রিজ হয়তোবা খারাপ হয়ে গেছে। ফ্রিজ খারাপ হয়েছে কিনা সেটা জানার আগে তোমরা এই জিনিসটা ঘরেই কিন্তু পরীক্ষা করে নিতে পারো যে ফ্রিজটা সত্যিই খারাপ হয়েছে না কারেন্ট অফের জন্য খাবারগুলো নষ্ট হয়ে গেছে। অনেক সময় গরমকালে দেখা যায় অনেক সময় পর্যন্ত লোডশেডিং থাকে। আর লোডশেডিং থাকার কারণেও কিন্তু ফ্রিজ যেহেতু না চলে তাই রান্না করা খাবার, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা পরীক্ষা করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে বেশ খানিকটা জল, আর জলের মধ্যে দিয়ে দেবে এক টুকরো ইট। যেহেতু ইটটা একটু ভারী তাই জলের নিচেই সবসময়ের জন্য পড়ে যাবে। এবার জলের নিচে যখন এটা পড়ে থাকবে তখন তোমরা ধরো সকালবেলা ঘর থেকে বেরোনোর আগে এই একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আর এক টুকরো ইট যদি ডিপের মধ্যে রেখে যাও, তাহলে বাড়ি ফিরে এসে আগে এই পাত্রটাকে চেক করবে। যে যদি দেখো এই যে জলটা রেখে গেছো সেটা বরফ হয়ে গেছে, তাহলে বুঝবে যে ফ্রিজ ভালো আছে আর সেই কারণেই কিন্তু বরফ হয়ে গেছে এই জলটা। আর যদি দেখো যে জলটা এরকম জলই রয়েছে, কোনো রকম বরফ তো হয়নি, তাহলে বুঝে নেবে যে অনেকটা সময় পর্যন্ত হয়তোবা লোডশেডিং ছিল, যেই কারণে এই জলটা বরফ হওয়া সম্ভব হয়নি। এইভাবে ২-১ দিন দেখলেই বুঝতে পারবে কোনো না কোনো দিন তো লোডশেডিং হবে, আবার কোনো দিন হয়তো লোডশেডিং হবে না। আর রেগুলার যদি এরকম জলই থেকে থাকে, তাহলে বুঝতে পারবে যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, লোক ডেকে ঠিক করার প্রয়োজন রয়েছে। তো এই ছোট্ট টিপসটার মাধ্যমে কিন্তু বুঝে নিতে পারবে যে ফ্রিজটা আদৌ ঠিক আছে না লোডশেডিং এর জন্য ফ্রিজটা ঠান্ডা হচ্ছিল না, খাবার নষ্ট হচ্ছিল। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।